কখনো কি খেয়াল করেছেন হঠাৎ করে আপনার বিদ্যুৎ বিল কেন বেড়ে যাচ্ছে? হয়তো আপনি বিশ্বের বিভিন্ন স্থানের জ্বালানির ঘাটতি বা ব্ল্যাকআউটের কথা শুনেছেন। যদি আমি বলি আগামী কয়েক বছরের মধ্যে আপনার শহরের লাইটগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে, কেমন বোধ করবে? যদি আপনার ফোনটি চার্জ করতে না পারেন অথবা গ্রীষ্মের তপ্ত গরমে ফ্যানটি অন না করতে পারেন, এটি কোনো পরিকল্পনা নয়। খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে আমাদের পৃথিবীর জ্বালানি, আর এতই দ্রুত শেষ হচ্ছে যা আমাদের কল্পনা শক্তিরও বাইরে। আমরা যদি এখনই কোনো পদক্ষেপ না নিই তাহলে এটি হতে চলছে আমাদের ভয়ঙ্কর ভবিষ্যৎ। তাহলে চলুন বিশ্বব্যাপী জ্বালানি সংকটের পিছনের ভয়ঙ্কর সত্য উদ্ঘাটন করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শক্তি সংকট মোকাবেলায় আমরা কি করতে পারি জেনে নেই। Widespread blackouts that started last week. One of the island's major power plants failed Thursday night, plunging all gas supplies to Germany through the Nord Stream 1 pipeline. এই শক্তি সম্পর্কে আলোচনার আগে চলুন আমরা জেনে নেই শক্তি কি এবং এই শক্তির উৎসগুলো কি কি। শক্তি হলো কাজ করার বা কোনো কিছু ঘটানোর ক্ষমতা। এটি সব কিছুরই জ্বালানি, যা বিশ্ব ব্রহ্মাণ্ডের ঘূর্ণন থেকে শুরু করে আমাদের ফোনের চার্জ পর্যন্ত সকল কিছুই চালিত করে। আর এই শক্তির অনেক ধরন আছে, যেমনটি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, পটেনশিয়াল এনার্জি বা সঞ্চিত শক্তি, এছাড়াও তাপশক্তি, বিদ্যুৎ শক্তি ও বায়ু শক্তি। বড় প্রশ্ন হলো এই সকল শক্তি আসে কোথা থেকে এবং শক্তির সবচেয়ে বড় উৎস কি? আমাদের পৃথিবীর শক্তির সবচেয়ে বড় উৎস হলো সূর্য। সূর্য হতে আমরা সৌরশক্তি পাই, যে শক্তি দ্বারা সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। পৃথিবীর জলবায়ু চালিত হয়। সোলার প্যানেলের মাধ্যমেও এই শক্তি সঞ্চিত করে রাখি, যা পরবর্তীতে সূর্যের অনুপস্থিতিতে আমরা এই সঞ্চিত শক্তি ব্যবহার করি। শুধু সূর্য নয়, আমাদের পৃথিবীর অভ্যন্তরেও অনেক ধরনের শক্তি রয়েছে। এদেরকে আমরা ফসিল ফিউল বা জীবাশ্ম জ্বালানি হিসাবে চিনি। জীবাশ্ম জ্বালানির মধ্যে রয়েছে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা। শত শত মিলিয়ন বছর আগে যখন এ পৃথিবী জুড়ে ছিল ঘন বন জঙ্গল, নিচু জলাভূমি আর সমুদ্র, সেখানে ছিল জলজ উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন। বিভিন্ন সময় বড় বড় প্রাকৃতিক বিপর্যয়ের এ সকল উদ্ভিদ ও প্রাণী মাটি চাপা পড়ে। মিলিয়ন বছর ধরে তাপ, চাপ আর রাসায়নিক পরিবর্তনের কারণে সকল উদ্ভিদ ও প্রাণী থেকে জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয়েছে। এই ফসিল ফিউল অনবায়নযোগ্য শক্তি, যা একসময় শেষ হয়ে যাবে। অপরদিকে সূর্য থেকে সৌরশক্তি, প্রবাহিত পানি থেকে জলবিদ্যুৎ এবং বাতাসের প্রবাহ থেকে বায়ু শক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তির প্রধান উৎস। আমাদের বর্তমান সমস্যা জ্বালানি সংকট। কেন আমাদের পৃথিবীর জ্বালানি শক্তি দ্রুত শেষ হয়ে যাচ্ছে? বিভিন্ন পরিসংখ্যান থেকে আমরা জানতে পারি এই মুহূর্তে পৃথিবীতে জ্বালানির চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বায়নের ফলে পৃথিবীব্যাপী নতুন নতুন কলকারখানা তৈরি হচ্ছে। দিন দিন প্রযুক্তিগত ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, ফলে পৃথিবীব্যাপী জ্বালানির চাহিদা ক্রমশ বেড়েই চলছে। আর দ্রুত বৃদ্ধি পাওয়া জ্বালানির চাহিদা মেটাতে পৃথিবীব্যাপী নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে। পাওয়ার প্ল্যান্টগুলোতে বিদ্যুৎ শক্তি তৈরিতে দরকার জীবাশ্ম জ্বালানি, কিন্তু এই জীবাশ্ম জ্বালানির পরিমাণ খুবই সীমিত, যা দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এর তথ্য মতে 2021 সালে শুধুমাত্র এক বছরেই পূর্বের চেয়ে জ্বালানি চাহিদা বৃদ্ধি পেয়েছে 6%, যা চাহিদা বৃদ্ধির পূর্বের সকল রেকর্ডকে অতিক্রম করছে। উদাহরণস্বরূপ, উন্নত দেশগুলোতে জ্বালানির চাহিদা সবচেয়ে বেশি। ইউরোপীয় দেশগুলোতে তাদের মোট জ্বালানির 80% আমদানি করত রাশিয়া থেকে, কিন্তু 2022 সালে রাশিয়া জ্বালানি রপ্তানির 10% কমিয়ে দেওয়ায় ইউরোপীয় দেশগুলোতে দেখা দেয় প্রকট জ্বালানি সংকট। ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি পায় শতকরা 300%, যেখানে 2021 সালে ইউনিট প্রাইস ছিল 160 ইউরো, সেখানে 2022 সালে বেড়ে দাঁড়ায় 500 ইউরো। এশিয়ায় চীন ও ভারত এই দুটি ক্রমবর্ধমান চাহিদার শীর্ষস্থানীয় দুটি দেশ। দি নিউ ইয়র্ক টাইমস এর মতে 2021 সালে
চীনের জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে শতকরা 9%। এছাড়া বর্তমানে পৃথিবীর মোট জ্বালানির 25% ব্যবহার করছে চীন, যা বৈশ্বিক জ্বালানি বাজারের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে বিদ্যুৎ ও পরিবহন জ্বালানির সংকট তৈরি হচ্ছে, যার ফলে দামও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ভারত আরেকটি ক্রমবর্ধনশীল অর্থনীতির দেশ। অনুমান করা হচ্ছে 2040 সাল নাগাদ ভারতের জ্বালানির চাহিদা দ্বিগুণ হয়ে যাবে। আইইএর মতে বৈশ্বিক মোট জ্বালানির 7% ব্যবহার করে ভারত, যা আগামী 2 দশকে বৃদ্ধি পেয়ে 11% হবে। জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ন তার প্রাথমিক কারণ। এছাড়াও ডিজিটাল অবকাঠামোর ওপর আমাদের ক্রমবর্ধমান নির্ভরশীলতাও জ্বালানি সংকটের অন্যতম একটি কারণ। চলুন দর্শক, জ্বালানি সরবরাহের দিক সম্পর্কে আলোচনা করা যাক। ফসিল ফিউল বা জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, যা আমাদের বিশ্বকে 1 শতাব্দীরও বেশি সময় ধরে চালিত করে আসছে, কিন্তু এই মুহূর্তে জীবাশ্ম জ্বালানির রিজার্ভ খুব দ্রুত হ্রাস পাচ্ছে এবং আমরা একটি সংকটাপন্ন অবস্থায় দাঁড়িয়ে আছি। বর্তমান হারে ব্যবহারের মাত্রা অব্যাহত থাকলে বিশ্বব্যাপী মজুতকৃত মোট খনিজ তেল আগামী 50 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। দি গার্ডিয়ান 2022-এর প্রতিবেদন অনুসারে আগামী দশকের মধ্যে খনিজ তেলের উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে, যার অর্থ খুব শীঘ্রই মজুতকৃত তেল ফুরিয়ে যাবে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে, কারণ বিশ্বের মোট শক্তির 30% আসে খনিজ তেল হতে। প্রাকৃতিক গ্যাসও সমস্যার মুখোমুখি হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের মতে 2022 সালে গ্যাসের দাম বিগত 7 বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $90 বৃদ্ধি পেয়েছে। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম 2020 থেকে 2022-এর মধ্যে শতকরা 500% বৃদ্ধি পেয়েছে। কয়লাকে বিকল্প উৎস হিসেবে বিবেচনা করা হলেও কয়লার যোগানও দিন দিন হ্রাস পেতে যাচ্ছে। বর্তমান জ্বালানি সংকটের অন্যতম কারণ হল ভূরাজনৈতিক উত্তেজনা। রয়টার্সের তথ্যমতে 2022 সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে রাশিয়া ইউরোপে ব্যাপক হারে গ্যাস রপ্তানি কমিয়ে দেয়, যার ফলে ইউরোপে জ্বালানির মূল্য বৃদ্ধি পায় শতকরা 500%। দি ফিনান্সিয়াল টাইমসের মতে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম 2022 সালে তাদের গড় দামের তুলনায় 10 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যার ফলে নতুন শিল্প কারখানা তাদের উৎপাদন কমিয়ে দিতে হয়েছিল এবং সরকার আইন তৈরি করে গৃহস্থলীর ব্যবহার্য বিদ্যুতের পরিমাণ কমাতে বাধ্য করে। জার্মানি জলবায়ু চুক্তির লক্ষ্য পূরণের জন্য কয়লা না পোড়ানোর প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু ব্ল্যাকআউট এড়াতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় চালু করতে হয়েছিল। এই জ্বালানি সংকটের প্রভাব বিশ্বের অন্যান্য দেশগুলোতেও অনুভব করছে। এই সমস্যা উন্নয়নশীল দেশগুলোতে মারাত্মকভাবে প্রভাব ফেলছে। ওয়ার্ল্ড ব্যাংক এর তথ্য মতে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের 600 মিলিয়ন মানুষ এখনও বিদ্যুৎ ছাড়াই বসবাস করছে। জ্বালানি শক্তির দাম বৃদ্ধির ফলে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। দক্ষিণ এশিয়ার, বিশেষ করে ভারত বাংলাদেশের জ্বালানির মূল্য বেড়েই চলছে। সাম্প্রতিক বছরগুলিতে বিদ্যুতের দাম বেড়েছে 15% এবং জ্বালানি তথা ডিজেল, পেট্রোল ও কেরোসিনের দাম এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। 2022 সালের আগস্টে সরকার ডিজেল ও কেরোসিনের দাম 42% বৃদ্ধি করেছিল, যার ফলে সারা দেশে বিক্ষোভ দেখা দেয়, কারণ জ্বালানির দাম বৃদ্ধিতে পরিবহন খরচ, খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও লাগামহীনভাবে বেড়ে গিয়েছিল। ভারতেও একই অবস্থা। ক্রমবর্ধমান অপরিশোধিত তেলের দামও ডোমিনো প্রভাবের মতো বৃদ্ধি পেয়েছে। 2022 সালে দি ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুসারে মুম্বাই ও দিল্লির মতো বড় শহরগুলোতেও পেট্রোলের দাম প্রথমবারের মতো 100 রুপি ছাড়িয়েছে। উচ্চ পরিবহন খরচের কারণে ভারতে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে 7%-এরও বেশি। এই সংকট যে শুধু খরচ বৃদ্ধি করছে তা নয়,
বিশেষ করে দক্ষিণ এশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোতে ব্ল্যাকআউট ও লোডশেডিংয়ের মাত্রা তীব্রভাবে ধারণ করেছে। বাংলাদেশেও লোডশেডিং মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু অঞ্চলে গ্যাসের সংকটের কারণে 10 ঘণ্টাব্যাপী লোডশেডিংয়ের শিকার হতে হয়েছে। ঢাকা ট্রিবিউনের মতে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ হ্রাস, বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধি ও তীব্র গরমের চাহিদা বৃদ্ধির কারণে জ্বালানি সংকট দেখা দিচ্ছে। প্রতিবেশী ভারতে কয়লার সংকটে বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্নতার সম্মুখীন হয়। ভারত 6 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ বিদ্যুতের ঘাটতির সম্মুখীন হয়েছিল। পাঞ্জাব ও উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলো এই সংকটের সময় তাদের কলকারখানা, স্কুল, কলেজ ও হসপিটাল বন্ধ রাখতে হয়েছিল। আমাদের দেশেও প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের উপর নির্ভরশীল শিল্পগুলো যেমন টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প চাপের মুখে রয়েছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প যেখানে পুরো বিশ্বে দ্বিতীয়, কিন্তু জ্বালানি সংকটের কারণে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ হ্রাসের কারণে 30% উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে গার্মেন্টসগুলো কয়েক হাজার কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্যমতে দক্ষিণ এশিয়ার প্রায় 40% মানুষ এখনও বায়োমাসের মতো জ্বালানি উৎস ব্যবহার করে, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় মানুষ খড়কুটো ও কাঠের ব্যবহার দিন দিন বাড়াচ্ছে। ফলে উজাড় হচ্ছে বনাঞ্চল, যা বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম একটি কারণ। দর্শক, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশ আগামী বছরগুলিতে কিভাবে তলিয়ে যাবে তা জানতে দেখে আসতে পারেন আমাদের ভিডিওটি। বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা জলবায়ু পরিবর্তনকে ভুলে গেলে চলবে না। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ এই জীবাশ্ম জ্বালানি। আমরা জানি কয়লা, তেল ও গ্যাস হতে সবচেয়ে বেশি পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড নির্গমন হয়। কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে আটকে থাকে এবং পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। আইপিসিসি এর মতে পৃথিবীর মোট নির্গত কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 89% কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয় জীবাশ্ম জ্বালানি হতে। এর ফলে জলবায়ু দিন দিন চরম হচ্ছে এবং খরা, বন্যা, দাবানল ও হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগসমূহ ঘন ঘন সংঘটিত হয়। দর্শক, এই সংকট উত্তরণে কি কোনো উপায় নেই? অবশ্যই আছে, যা নবায়নযোগ্য শক্তি। সৌর, জল ও বায়ু শক্তি কাজে লাগিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা যায়, যা পরিবেশের উপর তেমন কোনো প্রভাব ফেলে না। আইই এর মতে বিশ্বের মোট উৎপাদিত শক্তির মধ্যে 3% নবায়নযোগ্য শক্তি দ্বারা উৎপাদিত হয়, যা জীবাশ্ম জ্বালানির তুলনায় খুবই নগণ্য। এবং তারা আরও বলেন, এখনই অনবায়নযোগ্য শক্তি হতে নবায়নযোগ্য শক্তিতে স্থানান্তর হওয়া সম্ভব নয়। বিশ্বব্যাপী দেশগুলো নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বিনিয়োগ করছে, তবে এর ফলাফল খুবই দৃঢ়। নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বিশ্বব্যাপী বিনিয়োগ $495 বিলিয়ন পৌঁছেছে, কিন্তু এই বিনিয়োগের বেশিরভাগই অবকাঠামো তৈরিতে ব্যয় হয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় ভারত সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষস্থানে পৌঁছেছে। তাদের লক্ষ্য 2030 সাল নাগাদ 500 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে তারা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবে। বাংলাদেশ এখনও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল, কিন্তু নবায়নযোগ্য শক্তি উৎপাদনে ধীরে ধীরে অগ্রগতি করছে। তার মধ্যে অনেক প্রতিবন্ধকতাও রয়েছে। নবায়নযোগ্য শক্তি, সৌরবিদ্যুৎ, উইন্ডমিল এবং জলবিদ্যুৎ আবহাওয়ার উপর নির্ভরশীল। মেঘলা দিন বা বায়ু প্রবাহ শান্ত থাকলে বিদ্যুৎ উৎপাদনের মাত্রাও কমে যায়। তাছাড়া নবায়নযোগ্য শক্তির অবকাঠামো নির্মাণ ব্যয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য অনেক বেশি। তা সত্ত্বেও বিশ্বব্যাপী কয়লা ও খনিজ তেলের উপর নির্ভরশীলতা কমানোর জন্য জোর দেওয়া হচ্ছে, যার কারণে 2023 সালে সৌরশক্তি উৎপাদন পূর্বের তুলনায় 24% বৃদ্ধি পেয়েছে। যদি আমরা জলবায়ু পরিবর্তন কমাতে চাই, তাহলে নবায়নযোগ্য শক্তির স্থানান্তর অতীব জরুরি, কিন্তু এটি দ্রুত সম্ভব নয়। দর্শক, তাহলে কি কোনো সমাধান নেই? অবশ্যই আছে, কিন্তু এই সংকট সমাধানে বিশ্ববাসীকে খুবই গুরুত্বের সাথে একসঙ্গে কাজ করে যেতে হবে। আইই এর মতে
আমরা যদি অনবায়নযোগ্য শক্তি থেকে নবায়নযোগ্য শক্তিতে স্থানান্তর হতে চাই তাহলে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বিনিয়োগের পরিমাণ আরও 3 গুণ বাড়াতে হবে। বিশ্বব্যাপী সৌর, উইন্ডমিল ও জলবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি শক্তি সঞ্চয়ের জন্য যে সকল স্টোরেজ ব্যাটারি ব্যবহার করা হয় সে সকল ব্যাটারির উন্নতিকরণ ও পরিবেশ বান্ধব করার প্রতিও জোর দিতে হবে। ইতিমধ্যে অনেক দেশ নবায়নযোগ্য শক্তি ব্যবহারে অনেক দূর এগিয়ে গিয়েছে। যেমন ডেনমার্ক তাদের মোট বিদ্যুতের 50% নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে উৎপন্ন করে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরুভূমির বিশাল সৌর প্রকল্প লক্ষ লক্ষ ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ করছে। নবায়নযোগ্য শক্তি তৈরি করা যেমন বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ, তার চেয়ে আরও গুরুত্বপূর্ণ এই শক্তি সঞ্চয় করা। তার জন্য দরকার উন্নত প্রযুক্তিগত ও উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন স্টোরেজ ব্যাটারি। ইতিমধ্যেই আমেরিকা একটি প্রকল্প গ্রহণ করেছে যার নাম মস ল্যান্ডিং ব্যাটারি স্টোরেজ প্রজেক্ট। সহজ ভাষায় এটি একটি ব্যাটারির মতো কাজ করে যা 1600 মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চয় করে রাখতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোও আশানুরূপ নবায়নযোগ্য শক্তি উৎপাদনে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশেও দিন দিন তার সৌর ক্ষমতা বৃদ্ধি করছে। বর্তমানে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে উৎপাদিত মোট বিদ্যুতের পরিমাণ 1183 মেগাওয়াট, যা মোট উৎপন্ন বিদ্যুতের মাত্র 4.5%। দি ডেইলি স্টারের মতে বাংলাদেশ নবায়নযোগ্য শক্তি উৎপাদন বাড়াতে দি সোলার হোম সিস্টেম ইনিশিয়েটিভ নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। দর্শক, যেহেতু আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখনও দেশের অনেকাংশে বিদ্যুতের ছোঁয়া পৌঁছায়নি এবং অনেকাংশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন নয়। নবায়নযোগ্য শক্তি উৎপাদনের জন্য অবকাঠামো ব্যয়ের পরিমাণ অনেক বেশি, যা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ। তাই আমাদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে ব্যক্তি সচেতনতা আরও বাড়াতে হবে, যাতে করে ক্ষতির পরিমাণ আরও কমিয়ে কয়েক দশক ফসিল ফিউল ব্যবহার করতে পারি। এতে সংকট মোকাবেলা আমাদের জন্য আরও সহজ হবে। কিন্তু এটি স্থায়ী সমাধান নয় এবং যত দ্রুত সম্ভব নবায়নযোগ্য শক্তি ব্যবহারে আমাদের স্থানান্তর হতে হবে। সর্বোপরি 2023 সালের জাতিসংঘের সতর্কবার্তা অনুযায়ী আমরা আগামী দশকে আরও গুরুতর জ্বালানি সংকটের দিকে এগিয়ে যাচ্ছি। তাই এই সংকট মোকাবেলায় আমাদের দৃঢ়নীতি, স্মার্ট বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সুস্থ, পরিবেশ বান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। দর্শক, ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।